এক প্রভাবশালী মন্ত্রীর মেয়ে তাদেরই কার ড্রাইভারের ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। আর একদিন তারা যখন একান্তে সময় কাটাতে একটা হোটেলে গিয়ে ওঠে, সেদিন থেকেই তাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। নিজের এই প্রেমিকা সহ মোট 4টি খুনের দায়ে ফেঁসে যায় ওই ছেলেটি। সে কি আসলেই এই খুনগুলো করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেটাই দেখব আজকের গল্প ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রেতে। একটি ছেলে যার নাম গল্পে কোথাও জানা যায়নি, তাকে অ্যাকিউজ বলেই সম্বোধন করা হয়েছে, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা তাকে ঈশান বলে ডাকব। ঈশান, যার বয়স কিনা মাত্র 22 বছর। তার উপর 4টি খুনের দায় রয়েছে, যেই খুনগুলো 1-2 দিনের আশেপাশেই করা হয়। আর ভিকটিম 4 জনের একে অপরের সাথে কোনো প্রকার কানেকশন ছিল না। তো এই 4 জন ভিকটিমের মধ্যে একজন ছিল ঈশানের গার্লফ্রেন্ড জুলিয়েট। সবাই বলে যে সে খুন হয়েছে, কিন্তু এই 2 বছর ধরে খোঁজাখুঁজির পরও জুলিয়েটের ডেড বডি কোথাও পাওয়া যায়নি। ঈশান নিজেও 2 বছর ধরে মিসিং, তাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এমন একটি কেস যেটা কিনা অ্যাকিউজকে খুঁজে না পাওয়ার জন্য ক্লোজ হয়ে গেছে। সেই সময় এই গল্পে এন্ট্রি হয় একজন জার্নালিস্টের, যে কিনা এই আনসলভড মিস্টেরিয়াস কেসটি নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর জন্য আসে। এরপরই সে এই কেসের ইনভেস্টিগেশন অফিসার শান্তানু, তার অ্যাসিস্ট্যান্ট পুলিশ মালা আর জুলিয়েটের বান্ধবী স্নেহা, এদেরকে নিয়ে একটি ইন্টারভিউ সেশন শুরু করে, যেখানে সে কথা বলার জন্য জুলিয়েটের বাবা মাকেও ডেকেছিল। কিন্তু তারা মিডিয়া বা কারো সাথেই এই ব্যাপারে কোনো ইন্টারভিউ দিতে রাজি ছিল না। এ কারণে এদের 3 জনকে নিয়ে ইন্টারভিউ শুরু করে দেয় সেই জার্নালিস্ট। এরপরই আমাদেরকে ডকুমেন্টারির মাধ্যমে কখন কি হয়েছিল তা দেখানো হয়, আর তার মাঝে মাঝে এই ডকুমেন্টারির চরিত্রদের রিয়েল লাইফ চরিত্রগুলোর ইন্টারভিউ দেখানো হয়। শুরুতে আমরা একটা ইন্টারনেট ক্যাফে দেখতে পাই, যার মধ্যে বসে ঈশান এবং জুলিয়েট মেক আউট করছিল। তো এখানে বলে দেই, জুলিয়েট হলো একজন প্রভাবশালী মন্ত্রীর মেয়ে, আর ঈশানের বাবা সেই মন্ত্রীর ড্রাইভার। সেখান থেকেই তাদের পরিচয়। তারপর তারা এখন মূলত একে অপরের সাথে সিচুয়েশনশিপে আছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমিটমেন্ট নেই, কিন্তু তারা একসাথে ফিজিক্যাল রিলেশনশিপে থাকছে। তো সেদিন জুলিয়েট ঈশানকে বলে যে তারা আর কত শুধু কিস করবে, তাদের এখন শারীরিক সম্পর্কের দিকে যেতে হবে। আর সে একটি হোটেলের খোঁজ পেয়েছে, যেই হোটেলের নাম হলো ওয়েলকাম হোম। সেখানেই আজ রাতে তারা লুকিয়ে যেতে পারে। আর ঈশানের বাবার কাছে তার বাবার গাড়িও থাকে। তো ঈশান সেই গাড়ি চুপি চুপি নিয়ে তার বাসার সামনে আসবে। সে তখন বাসা থেকে লুকিয়ে বের হয়ে একসাথে হোটেলে যাবে। এরপর রাতে দেখা যায় ঈশান জুলিয়েটের বলা কথা মতোই কাজ করে। রাতে সে প্রথমে সে যে বের হচ্ছে তা মেসেজ করে জুলিয়েটকে জানিয়ে দেয়। এরপরই দরজা দিয়ে বের না হয়ে ছাদ দিয়ে নিচে লাফ দেয়, কেউ যেন তাকে দেখতে না পায়। এভাবেই সে গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সে রাস্তায় একটা মেডিকেল শপ থেকে একটা প্রোটেকশনও কিনে নেয়। তারপরই চলে আসে জুলিয়েটের বাসার সামনে। এইদিকে তখন জুলিয়েটকে দেখানো হয়, সেও চুপচাপ চারিদিক ঠিক করে দেখে দেয়াল টপকে বাসা থেকে বের হয়। তারপর একটু সামনে গিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেই দ্রুত গাড়িতে উঠে পড়ে। তখনই আমাদেরকে রিয়েল লাইফ জুলিয়েটের বন্ধু স্নেহাকে দেখানো হয়। সে ইন্টারভিউয়ারকে জানায় যে জুলিয়েটের তার পরিবারের কারো সাথে কোনো ভালো সম্পর্ক ছিল না, তারা কেউ একে অপরের সাথে বেশি কথাও বলতো না, কিন্তু জুলিয়েট তার সাথে সব সময় সবকিছু শেয়ার করত। এই জন্য স্নেহা জানে যে জুলিয়েটের সাথে ঈশানের কেমন সম্পর্ক ছিল। আর জুলিয়েটের নিখোঁজ হওয়ার রাতেই জুলিয়েট স্নেহাকে মেসেজ করে জানিয়েছিল যে সে ঈশানের সাথে হোটেলে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে শারীরিক সম্পর্ক 2 জনের মতেই হয়। তো আবারও গল্পে দেখানো হয় যে জুলিয়েট আর ঈশান মিলে হোটেলের উদ্দেশ্যে যেতে থাকে। তখন জুলিয়েটকে ডিপ্রেশন পিল খেতে দেখে ঈশান তার কাছে জিজ্ঞেস করে যে সে এটা খায় কেন। জুলিয়েটের তখন এটা মনে হয় যে ঈশান হয়তো এই সম্পর্ক নিয়ে একটু বেশি ভাবতে শুরু করেছে, তাই সে তখন ঈশানকে বলে যে তারা এই সম্পর্কটাকে সবসময় সিম্পল রাখবে, আর তারা এভাবেই মজা করবে, একসাথে টাইম স্পেন্ড করবে, তাই এসব নিয়ে তো ভাবার দরকার নেই। সেটা ভালো করে বুঝিয়ে বললে ঈশান তার কথা বুঝতে পারে আর মেনেও নেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আরেকজন ভিকটিমকে দেখানো হয়। তার নাম হলো সানি। সে হলো একজন ড্রাইভার, যে কিনা একজন বসের আন্ডারে ছিল এবং বসের অর্ডার পেলে ক্লায়েন্টদেরকে তাদের লোকেশন থেকে পিক করে গন্তব্যে পৌঁছে দিত। সানির ওয়াইফের ভাষ্যমতে সানি অনেক ভালো মানুষ ছিল, তাদের পরিবারে একটা বাচ্চা মেয়েও আছে। সানি সবসময় মেয়েটিকে অনেক ভালো করে পড়াশোনা করানোর কথা ভাবত। তো যেদিন জুলিয়েট বাসা থেকে ঈশানের সাথে বের হলো, সেদিন এইদিকে সানির বস তাকে সুধীর চৌহান নামের একজন পুলিশ অফিসারকে একটি হাসপাতাল থেকে রিসিভ করে নাগপুর পৌঁছে দেওয়ার কাজ দিল। সানি তখন সেখানে পৌঁছায়, কিন্তু তার গাড়ির অবস্থা বেশি ভালো ছিল না, তাই সে তার বসকে কল করে এই নিয়ে বলতে থাকে।
এরপরই সে সেই হাসপাতালে পৌঁছে যায়। সেখান থেকে সে সুধীরকে রিসিভ করে। আর এই সুধীর হলো আর একজন ভিকটিম, যাকে সুধীরের একটু আগেই চোখে ট্রিটমেন্ট হয়েছে, এজন্য সে এখন একটু ঘোলা ঘোলা দেখতে পাচ্ছে। ডাক্তার বলেছে যে চোখ ঠিক হতে একদিন বা কিছু ঘন্টা সময় লাগবে। সানি তখন তার ক্লায়েন্ট সুধীরকে নিয়ে যত্ন করে সিটে বসিয়ে দেয়। এরপরই তার বসের সাথে ফোন থেকে তার লাইভ লোকেশন শেয়ার করে, যাতে করে সে কখন কোথায় আছে তা তার বস দেখতে আর জানতে পারে। অন্যদিকে আবারও আমাদেরকে ঈশান এবং জুলিয়েটকে দেখানো হয়। তারা হোটেলে পৌঁছে যায়। তো জুলিয়েটের বাবার গাড়ি যে কেউ চিনে ফেলতে পারে, এজন্য হোটেলের পেছন দিক গিয়ে ঈশান গাড়িটি পার্ক করে। এরপরই জুলিয়েট তার মুখ কাপড় দিয়ে বেঁধে নেয়, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। এরপরই তারা তাদের হোটেল রুমের দিকে যেতে থাকে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তখনই আমাদেরকে অফিসার শান্তনুকে দেখানো হয়। সে জানায় যে তারা দুজন হোটেলে যাওয়ার 30 মিনিটের মাথায় বাইরে থেকে ছেলেটিকে জুলিয়েটের লাশ কোলে করে গাড়িতে তুলতে দেখা যায়। আর যা দেখেই তারা ধারণা করে যে হয়তো ঈশান জুলিয়েটের সাথে জবরদস্তি করার চেষ্টা করেছে। মেয়েটি তাকে আটকালে ঈশান তাকে জানালা থেকে বাইরে ফেলে দেয়, আর তখনই মেয়েটি মারা যায়। আর ঈশান লাশটিকে নিয়ে সেখান থেকে পালায়। সেই সময় আবার কনস্টেবল মালার ইন্টারভিউ দেখানো হয়। সে বলে যে তার মনে হয় হয়তো ছেলেটি মেয়েটিকে খুন করতে চেয়েছিল না, কিন্তু কোনোভাবে তার দ্বারা মেয়েটির খুন হয়ে যায়, আর সে ধরা পড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে পালায়। অফিসার শান্তনু কনস্টেবল মালা এবং জুলিয়েটের ফ্রেন্ড স্নেহার থেকে কথাগুলো শোনার পর ইন্টারভিউয়ার তাদেরকে একটি ভিডিও দেখতে দেয়। তখনই আমরা সেই ভিডিওতে রিয়েল লাইফের অ্যাকিউজডকে দেখতে পাই, যে কিনা এই ইন্টারভিউয়ারের কাছে ইন্টারভিউ দিচ্ছে এবং তার সাইডের স্টোরি শেয়ার করছে। এটা দেখে তখন তারা তিনজনই অনেক অবাক হয়, কারণ তারা তো ঈশানের খোঁজ কোথাও পাচ্ছিল না। ইন্টারভিউয়ার তখন তাদেরকে প্রশ্ন করতে মানা করে, শুধু এই ভিডিওটা দেখতে বলে। তখনই ঈশান ভিডিওতে জানায় যে তার উপর 4টি মার্ডার কেসের দায় রয়েছে, আর তার মধ্যে এমন একজন রয়েছে যাকে কিনা সে অনেক বেশি ভালোবেসেছে। তাকে সবাই সিরিয়াল কিলার বানিয়ে দিয়েছে, তাকে নিয়ে অনেক নিউজও হয়েছে, কিন্তু তারা যা এতদিন পর্যন্ত শুনেছে সেই সব ভুল। সে এখন সবাইকে সত্যিটা জানাবে। তো রিয়েল লাইফের অ্যাকিউজড ঈশান বলতে থাকে যে আজ পর্যন্ত অনেকবার হয়েছে যে মিডিয়া এবং পুলিশ মিলে সিসিটিভি ফুটেজকে নিজেদের মন মতো কাহিনী বানিয়ে প্রচার করেছে, কিন্তু কেউ কি ভেবে দেখেছে যে এই ঘটনা হওয়ার পর সেই হোটেলটি আজীবনের জন্য বন্ধ কেন হয়ে গেল? তাছাড়া সেখানে সেদিন থাকা বাকি লোকগুলোই বা কোথায়? তারা কেন মুখ খুলছে না? কিসের ভয় তাদের? এরপরই জুলিয়েটের বাবা মা কেন ইন্টারভিউতে আসেনি? আর এই ইন্সপেক্টর শান্তনু, সে ভালো মানুষের মুখোশ পরে আছে, কিন্তু সে ভালো মানুষ ছিল না। এরা সবাই মিলিত ছিল, আর সে সবার মুখোশ খুলবে, যার ফলে অনেকেরই অনেক সমস্যা হবে। তো এরপরই দেখানো হয় ক্রাইমের রাতের দৃশ্য। ঈশান এবং জুলিয়েট মিলে আগে থেকেই রুম বুক করে রেখেছিল। এরপরই কাউন্টারে এসে চেক ইন করে তারা দুজনই তাদের রুমে চলে যায়। সেখানে গিয়ে ঈশান আগে সব জায়গায় ভালো করে চেক করতে থাকে যে সেখানে কোথাও কোনো ক্যামেরা আছে কিনা। তো সব জায়গা চেক করে সে আর জুলিয়েট কাছাকাছি আসতে শুরু করে, আর শারীরিক সম্পর্ক করার আগে জুলিয়েট ব্যাগ থেকে আবারও ডিপ্রেশন পিল বের করে অনেকগুলো খেয়ে ফেলে। কিন্তু ঈশান বলে যে সে প্রোটেকশন তো গাড়িতেই ফেলে এসেছে, তাকে তখনই সেটি আনতে নিচে যেতে হয়। কিন্তু সে সেটা নিয়ে আসবে, তখনই দেখে যে সেখানে তো পুলিশের রেইড পড়েছে। পুলিশ সব রুম থেকে কাপলদের নিয়ে নিয়ে ভ্যানে তুলছে। এটা দেখে ঈশান তখন অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখনই পেছন থেকে তার রুমের কাছে আসে। এরপরই একতলা কোনোভাবে বেয়ে উপরে উঠে জুলিয়েটের কাছে চলে যায়, আর তাকে গিয়ে বলে যে পুলিশের রেইড পড়েছে। এই শুনেই তো সে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেলকনি থেকে নিচে নামে, কিন্তু তারা যেখানে নেমে দাঁড়ায় সেখানে তো পানি রাখা ছিল, যার জন্য দৌড় দিতে গিয়েই জুলিয়েট সেখানে পড়ে যায়। সাথে সাথে মাথায় আঘাত পেয়ে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে তো ঈশান প্রথমে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে না উঠলে সে তাকে কোনো মতে কোলে করে নিয়ে গাড়ির কাছে যায়। এরপরই সামনের সিট ডাউন করে তাকে শুইয়ে দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। অনেকটা দূরে যাওয়ার পর ঈশান আবারও জুলিয়েটকে ডাকে, তাকে জাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু জুলিয়েট না উঠলে সে তো ভয়তে ভয়তে তার নাকের কাছে আঙুল ধরে। তখনই সে টের পায় যে জুলিয়েট তো শ্বাস নিচ্ছে না। এটা দেখেই সে বুঝতে পারে যে জুলিয়েট আসলে মারা গেছে। এই পর্যন্ত ভিডিও দেখে আর ঈশানের কথা শুনে শান্তনু বলতে থাকে যে ছেলেটা অনেক বেশি চালাক। সে এখন বলছে যে মেয়েটি নাকি স্লিপ করে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। তাহলে বাকি 3টা মানুষও কি এভাবে মারা গিয়েছে নাকি? সব ছেলেটার বানানো মিথ্যা কথা। তাছাড়া মেয়েটি অনেক ভালো ঘরের মেয়ে, সেই ছেলেটির সাথে যে কোনোদিন সম্পর্ক করতে পারে তা সে কখনোই বিশ্বাস করবে না।
আর তারা তাদের প্রেমের কোনো এভিডেন্সও পায়নি। তখনই স্নেহা বলে যে একজন মানুষ এটা কেন মানতে চায় না যে একটা ভালো ঘরের মেয়ে কখনো ছোট ঘরের কারোর সাথে সম্পর্ক করবে না, বা একটি ভালো ঘরের মেয়ে কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাইতে পারে। আর সে ঈশানের বলা কথাগুলো বিশ্বাসও করে, কারণ এমন ইল্লিগাল রেট তো হতেই থাকে। ছেলে মেয়ে দুজনই অ্যাডাল্ট, তারা চাইলে শারীরিক সম্পর্কে জড়াতেই পারে, কিন্তু মানুষ তা মেনে নিতেই পারে না। তখন আবারও আমাদেরকে রিয়েল লাইফের অ্যাকিউজডকে দেখানো হয়। সে বলে যে জুলিয়েট মারা গেলে সে কি করবে না করবে তখন কিছুই বুঝতে পারছিল না, সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তখনই সে গাড়ি নিয়ে চলতে শুরু করে। সেই সময় পথে সে ঠিক করে যেভাবে ডেড বডি তার পাশে নিয়ে যাওয়া ঠিক হবে না, তাই গাড়ি থামিয়ে জুলিয়েটের বডি ডিকির মধ্যে নিয়ে রাখে। তখন অলমোস্ট একজন তাকে দেখেই ফেলছিল, কিন্তু ঈশান কোনোভাবে তাকে চকমা দিয়ে সেখান থেকে যেতে থাকে। তখন ঈশান ঠিক করে যে সেই বডিটি জ্বালিয়ে দিবে, কারণ তার কাছে অন্য কোনো অপশনই ছিল না। এরপরই সকাল হলে সে একটি জঙ্গলের মধ্যে গিয়ে জুলিয়েটের বডির সাথে তার বাকি জিনিসগুলো রেখে জ্বালিয়ে দিতে চায়, কিন্তু পারে না। তার অনেক খারাপ লাগতে থাকে। এরপর সে আবারও জুলিয়েটের বডি ডিকির মধ্যে নিয়ে যায়, কিন্তু জুলিয়েটের ব্যাগ জ্বালিয়ে দেয়। তারপর সেখান থেকে অন্য কোথাও যেতে থাকে। এরপরই আমাদেরকে এদিকে সানিকে দেখানো হয়। সে তো তখন সুধীরকে নিয়ে নাগপুর যাচ্ছিল। পথেই সে সুধীরের অনেক যত্ন নিতে থাকে, কারণ সুধীর এখনো তার চোখে ঠিক করে কিছু দেখতে পারছিল না। তখনই সুধীর তার সাথে গল্প করতে থাকে, আর তার কাছে তার বিয়ে হয়েছে কিনা এইসব জানতে চায়। সানি তখন তাকে তার মেয়ের কথা জানায়। সুধীর বলে যে সে যেন তার মেয়েকে দিল্লিতে নিয়ে গিয়ে পড়ায়, সেখানে অনেক ভালো ব্যবস্থা আছে, তার পরিচিত একটা এনজিও আছে, তার মেয়ের পড়াশোনাতে কোনো টাকাই লাগবে না। এই কথা শুনে তো সানি অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু গাড়িতে তো আগে থেকেই সমস্যা ছিল, তাই মাঝপথেই সেটি বন্ধ হয়ে যায়। এরপরই স্নেহাকে দেখানো হয়। তার কাছে জুলিয়েটের বাবা মার কল আসে, কারণ তাদের মেয়ে রাত থেকে মিসিং। স্নেহা তো আগে থেকেই জানতো যে জুলিয়েট ঈশানের সাথে বেরিয়েছিল, তাই সে প্রথমে তাদেরকে মিথ্যা বলে যে সে জানে না জুলিয়েট কোথায়, কিন্তু তার জুলিয়েটের জন্যও চিন্তা হয়। এ কারণে সে তার বাসায় তার বাবা মার সাথে দেখা করতে যায়, আর জুলিয়েট এবং ঈশানের সম্পর্কে সব তাদেরকে বলে। তাদের কালকে রাতে হোটেলে যাওয়ার কথা ছিল সেটাও জানায়। তখনই তো জুলিয়েটের বাবা তার থেকে তার ফোন রেখে দেয়, যার জন্য তার কাছে জুলিয়েট আর ঈশানের রিলেশনশিপের কোনো প্রমাণ নেই। এরপরই দেখানো হয় যে ঈশান হাইওয়ে থেকে যেতে থাকে। তখনই সানি তার গাড়িটা একটু থামাতে বলে। ঈশান কি করবে বুঝতে পারে না, তবুও সে গাড়ি থামায়। তখনই সানি তাকে বলে যে তার সাথে একজন পুলিশ অফিসার আছে যে কিনা তার চোখে ঠিক করে দেখতে পারছে না, তাকে কি সে একটু নাগপুর পর্যন্ত এগিয়ে দিতে পারবে। ঈশান তখন ভাবে যে পুলিশ অফিসার চোখে দেখছে না, তাই সে জুলিয়েটের বডির ব্যাপারে কিছু জানতেও পারবে না। আর তাছাড়া রাস্তায় যদি নাকাবন্দি থাকে তাহলে পুলিশ থাকায় তার গাড়ি চেক না করে ছেড়েও দেওয়া হবে। এসব ভেবেই সে সুধীরকে গাড়িতে তুলে নেয়। তো যাওয়ার আগেই মেয়ের পড়াশোনার ব্যাপারে কন্ট্যাক্ট করার জন্য সানি সুধীরের নাম্বার নিয়ে নেয়। আর সুধীর তখন সানিকে বলে যে সে যেন সুধীরের ফোন থেকে তার জন্য ওয়াইফের কাছে লাইভ লোকেশন শেয়ার করে দেয়। সানিও তখন তার ফোন নিয়ে লোকেশন শেয়ার করে দেয়। এরপর ঈশান যা ভেবেছিল তাই হয়। রাস্তায় পুলিশের নাকাবন্দি থাকে, কিন্তু সুধীর গাড়িতে থাকায় তাদেরকে চেক না করেই যেতে দেওয়া হয়। তখনই রিয়েল লাইফ অফিসার শান্তনু বলতে থাকে যে এখন নিশ্চয়ই ঈশান বলেছে যে সে সুধীরকে নামিয়ে দিয়েছিল, তারপর সে কোথায় গেল তা সে জানে না, কিন্তু ঈশান চেকপোস্ট পার হয়ে গেলে বুঝতে পারে যে সুধীরের আর কোনো প্রয়োজন নেই, এই জন্যই সে তাকে সিম্পলি মেরে ফেলে। তখন রিয়েল লাইফ অ্যাকিউজডকে দেখানো হয়, আর ইন্টারভিউয়ার তার কাছে জিজ্ঞেস করে যে সে সুধীরকে খুন করেছে কিনা। ঈশান জানায় যে না, সে খুন করেনি, কিন্তু সে সুধীরকে খুন হতে দেখেছে, সে এর উইটনেস। এরপরে আমাদেরকে ঈশানকে দেখানো হয়। সে সুধীরকে নিয়ে নাগপুরের দিকে যেতে থাকে। তখন পথে সুধীর তার সাথে নানান গল্প করতে থাকে। এরপরে সে ঈশানের কাছে তার নাম, সে কি করে, এই সব কিছু জানতে চায়। ঈশান তখন তাকে মিথ্যা মিথ্যা বলতে থাকে। সেই সময় রিয়েল লাইফ অ্যাকিউজডকে দেখানো হয়। সে বলতে থাকে যে তার প্ল্যান ছিল যে সে রাস্তার মধ্যে কোথাও গিয়ে সুধীরকে নামিয়ে দিবে, তাই সে হাইওয়ে দিয়ে না গিয়ে ন্যারো আর নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল, কারণ হাইওয়েতে যদি সে সুধীরকে নামিয়ে দিত তাহলে সুধীর তাড়াতাড়ি করে অন্য লিফট পেয়ে যেত আর তাকে ফলো করতে পারত। তো সেভাবে যে প্ল্যান মতো সবটা করবে, কিন্তু কিছুই হয় না, তার তো খারাপ সময় যাচ্ছিল। তো এরপর দেখানো হয় ঈশান যখন সুধীরকে নিয়ে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় তার টায়ার পাংচার হয়ে যায়। সে তো তখনই গাড়ি থামায়। এরপরই সুধীরকে জানায় যে তাকে টায়ার চেঞ্জ করতে হবে। ঈশান তখন বের হয়ে ডিকির কাছে যায়, আর তা মুহূর্তের মধ্যে খুলে ফেলে। এটা দেখেই তখন সুধীর খুবই অবাক হয়, কারণ যখন এই ডিকিতে তার লাগেজ রাখার জন্য সানি ডিকি খুলতে চেয়েছিল তখন ঈশান তার কাছে দৌড়ে গিয়ে বলেছিল যে ডিকি জ্যাম হয়ে গেছে,
কিন্তু এখন ঈশান এত তাড়াতাড়ি কিভাবে খুলে ফেললো? ঈশান তখন জুলিয়েটের বডি দেখে আর নিজেকে আটকাতে পারে না, সেখান থেকে একটু দূরে দৌড়ে চলে যায় আর সেখানে গিয়েই কাঁদতে থাকে, কারণ সে হয়তো তাকে ভালোবেসে ফেলেছিল। যাক, তো এরপরই সে নিজেকে শান্ত করে আর সেখানে এসে টায়ার চেঞ্জ করে, কিন্তু সে গাড়ির মধ্যে ঢুকতে যাবে তখনই তার অনেক বমি পায় আর একটু দূরে গিয়ে সে বমি করতে থাকে। এই সুযোগে সুধীর গাড়ি থেকে কোনোভাবে বের হয়ে যায়। সে তো এখনো চোখে ঝাপসা দেখছিল, কিন্তু সে বুঝতে পারে যে ডিকির মধ্যে কিছু তো একটা রয়েছে আর ঈশানের মধ্যেও কোনো সমস্যা আছে। সে যেহেতু পুলিশ, তাই এগুলো খুব সহজেই আঁচ করতে পারছিল, তাই সে লুকিয়ে ডিকির কাছে যায়। আর সে যেহেতু চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছিল না, তাই ফোন বের করে জুলিয়েটের লাশের ছবি তুলে নেয়। এরপরে সে সেখান থেকে জঙ্গলের মধ্যে পালাতে থাকে। এদিকে ঈশান গাড়ির কাছে এসে দেখে যে সেখানে তো গাড়ির ডিকিটা খোলা আর সেখানে সুধীরও নেই। এতেই তো সে বুঝতে পেরে যায় যে সুধীর সবটা জেনে গেছে, তাই সে তখন তাকে খুঁজতে শুরু করে। এদিকে সুধীর তখন দৌড়াতে দৌড়াতে ইন্সপেক্টর শান্তনুকে কল করতে থাকে, কিন্তু সে তো তখন তার ফোন রিসিভ করে না। সেই সময় সুধীর শান্তনুর ফোনে তার তোলা জুলিয়েটের লাশের ছবিটি পাঠিয়ে দেয়। ততক্ষণে সেখানে ঈশানও চলে আসে আর তাদের মধ্যে বেশ ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সুধীর না দেখতে পারলেও কি হয়েছে, সে তো ঠিকই ঈশানকে টাফ ফাইট দিতে থাকে। ঈশান তখন কোনোভাবে তার থেকে ফোনটা নিয়ে সেটা ভেঙে ফেলে আর তখনই শান্তনু সুধীরের কল পেয়ে তাকে কল ব্যাক করে, কিন্তু সুইচ অফ পায়। তারপরই সে সেই ছবিটি দেখে বুঝতে পারে যে সুধীর নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই সে সেই ফোনের লোকেশন অনুযায়ী যেতে শুরু করে। এরপরই দেখানো হয় ফাইট করতে করতে সুধীর আর ঈশান আবারও গাড়ির কাছে চলে আসে। তখন ঈশান গাড়িতে উঠেই সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সুধীর গাড়ির সামনের গ্লাস ভেঙে দেয়। এরপরই সে ঈশানকে আবারও ধরে ফেলে আর এইবার সে ঈশানের গলা চেপে ধরে। ঈশান ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে নিজেকে ছাড়াতে পারছিল না। এক পর্যায়ে গিয়ে সে মনে করে যে সবকিছু এখানেই শেষ, তার হয়তো এখানেই মৃত্যু হয়ে যাবে, কিন্তু বিধাতার প্ল্যান তখন আলাদা ছিল। ঈশান আরো বলে যে তার কখনো বিধাতার উপর তেমন কোনো বিশ্বাস ছিল না, কিন্তু তখন যা ঘটলো তা দেখার পর সে বুঝতে পেরেছে যে কিছু একটা তো আছে। তো গল্প আবারও দেখানো হয় যে সুধীর অলমোস্ট ঈশানকে গলা চেপে মেরে ফেলছিল। তখনই সে কল্পনা করতে থাকে যে ডিকির মধ্যে থেকে জুলিয়েট বেরিয়ে এসেছে, আর তখনই সে ঈশানকে বাঁচানোর জন্য পাশে থাকা একটি কাঠ নিয়ে সরাসরি সুধীরের মাথায় আঘাত করে। এরপরই সুধীর অজ্ঞান হলে তার মাথায় পাথর দিয়ে আঘাত করতে করতে তাকে সেখানেই মেরে ফেলে। এই দেখতে দেখতে ঈশান অজ্ঞান হয়ে যায়, কিন্তু তখনই আমাদেরকে দেখানো হয় যে জুলিয়েট বেঁচে আছে আর সে তখন ঈশানকে অজ্ঞান অবস্থায় দেখে তাকে জাগানোর চেষ্টা করতে থাকে। এরপরও সে না উঠলে জুলিয়েট তাকে সিপিআর দেয়। তখন যে ঈশানের জ্ঞান ফেরে, কিন্তু তখন সে সেখানে জুলিয়েটকে দেখতে পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায় আর পাশে সুধীরের মরাদেহ পড়ে থাকতে দেখে সে বুঝতে পারে যে সে এতক্ষণ যা দেখছিল তা হ্যালুসিনেশন ছিল না, জুলিয়েট আসলেই বেঁচে উঠেছে এবং সুধীরকে এভাবে মেরে ফেলেছে। তখন তো ঈশান অনেক বেশি ঘাবড়ে যায়। জুলিয়েট তখন তার কাছে জানতে চায় যে এই লোকটাকে, আর লোকটা তাকে মারতেই বা কেন চাচ্ছিল। এদিকে তখন ঈশানের মুখ থেকে এটা শুনে তো অফিসার শান্তনু অনেক বেশি অবাক হয় আর তখন সে বলে যে এখন এই ছেলেটি মেয়েটিকে জীবিত বানিয়ে দিল, কোনো মানে হয় এসবের? মেয়েটি বেঁচে কিভাবে উঠতে পারে? তো তার কাছে এটা মিথ্যা লাগতে থাকে আর বলে যে ঈশান বুদ্ধি করেই এই গল্প সাজিয়েছে যাতে নিজে ভিকটিম সেজে সে মেয়েটির ঘাড়ে দোষ দিতে পারে। তো শান্তনুর কাছে এগুলো মিথ্যা বলে মনে হলেও তখন আমাদেরকে রিয়েল লাইফে স্নেহার মতামত জানানো হয়। স্নেহা তখন বলে যে সে বিশ্বাস করে যে জুলিয়েট এমন পরিস্থিতিতে এমন কাজই করবে, কোনোভাবে তো সে ঈশানকে বাঁচানোর চেষ্টা করবে। তখন মাথায় মারা ছাড়া তো অন্য কোনো অপশনই থাকে না। এরপরই আমাদের মালাকে দেখানো হয়। সে বলতে থাকে যে তার মানে ছেলেটির ভাষ্য মতে জুলিয়েট এখনো বেঁচে আছে। যদি সে বেঁচেই থাকবে তাহলে সে সামনে এসে তার স্টেটমেন্ট কেন দিচ্ছে না? সে স্টেটমেন্ট দিলেই তো কেসটা সলভ হয়ে যায়। এরপরই দেখানো হয় শান্তনুকে। সে বলে যে মেয়েটা মারা গেছে আর এই ছেলেটা সেই মৃত মেয়েটিকেই খুনি বানিয়ে দিল। এই ছেলের তো মাথায় সিরিয়াস সমস্যা আছে। তো তখনই সে ইন্টারভিউয়ারের কাছে জানতে চায় যে সে কি ঈশানের সেই দিনের ভাইরাল ভিডিও দেখেছে। তো কি সেই ভাইরাল ভিডিও তা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। তখনই রিয়েল লাইফের অ্যাকিউজড ঈশানকে দেখানো হয়। সে বলতে থাকে যে মূলত জুলিয়েট তখন মাথায় আঘাত পাওয়ায় এবং তার আগে অনেকগুলো ডিপ্রেশনের ওষুধ খাওয়ায় কোমাতে চলে গিয়েছিল, আর জুলিয়েট এতক্ষণ কি হয়েছে না হয়েছে তার কিছুই জানতো না। ঈশান তখন তাকে সবটা জানায়। এরপরই জুলিয়েট তার কাছে জানতে চায় যে তার গা থেকে ডিজেলের গন্ধ কেন বের হচ্ছে, ঈশান কি তাকে পুড়িয়ে দিতে চাচ্ছিল।
তখন ঈশান বলে যে সে তাকে না, তার বডিকে পুড়িয়ে দিতে চাচ্ছিল, কিন্তু সে পোড়াতে পারেনি। আর এর কারণ হয়তো সে জুলিয়েটকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এই কথা শুনে জুলিয়েট তখন বলে যে এখন তাদের এই ডেড বডির কি করা উচিত তাই নিয়ে ভাবতে হবে, এসব নিয়ে ভাবলে চলবে না। তখন তারা দুজন মিলে বডিটি ডিকির মধ্যে তুলতে থাকে। জুলিয়েট তো ডিকির ভেতরে ঢুকে হেল্প করতে থাকে, কিন্তু তখনই কেউ একজন জঙ্গলের মধ্যে থেকে ভিডিও করে নেয়, যেখানে মনে হচ্ছিল যে ঈশান কাউকে খুন করে ডিকিতে ভরছে। ঈশান তখন ছেলেটিকে দেখতে পেয়ে তাকে ফলো করতে থাকে, আর এদিকে জুলিয়েট ডিকি বন্ধ করে গাড়ি চালিয়ে সেখান থেকে পালাতে থাকে। এরপরই দেখানো হয় ইন্টারভিউয়ারের কাছে এক নতুন চরিত্রের এন্ট্রি হয়, যার নাম হলো রাও। আর ঈশানের ভাষ্যমতে রাও জুলিয়েটের বাবার লোক ছিল, আর শান্তনুর কথা মতো তাদেরকে ফলো করছিল। তখন এই ব্যাপারে শান্তনুর কাছে জানতে চাওয়া হয়। তখন সে বলে যে বিষয়টা সম্পূর্ণ মিথ্যা, সে জানেও না যে এমন কোনো মানুষের এক্সিস্টেন্স রয়েছে কিনা। তখনই দেখানো হয় ইন্টারভিউয়ারের কাছে রিয়েল লাইফ রাও আসে আর তার ইন্টারভিউ দিতে শুরু করে। সে বলে যে সে জুলিয়েটের বাবার লোক ছিল, মন্ত্রী মানুষ, মেয়ে নিখোঁজ হয়েছে, এর জন্য পুলিশ কেস ফাইল না করে কাজটি করতে চেয়েছিল। তাই সে অফিসার শান্তনুকে আনঅফিসিয়ালি ইনভেস্টিগেশন করতে বলে, আর রাওকে শান্তনুর সাথে সাথেই থাকতে বলে। তখন ইন্টারভিউয়ার তাকে বলে যে শান্তনু তো ডিনাই করেছে যে সে রাওকে চেনে। রাও তখন বলে যে এসব মানুষ তাদের মতো মানুষের সাথে পরিচয় থাকার ব্যাপারটা যে স্বীকার করবে না, এটা তো স্বাভাবিক। তো এরপরই সে জানায় যে সে শান্তনুর সাথে করে সেই হোটেলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে এখানে সেদিন ইল্লিগাল রেইড পড়েছিল আর শান্তনু এর সাথেই জড়িত ছিল। তখনই তারা সেখানে থাকা সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিতে থাকে, কিন্তু সেখানে তারা ঈশান আর জুলিয়েটকেও দেখতে পায়। শান্তনু তো জানতো যে ঈশান ধরা পড়লে রেইডের কথাটাও সবার সামনে চলে আসবে, এর জন্য জুলিয়েট এবং ঈশান দুইজনেরই মারা যাওয়ার প্রয়োজন ছিল। একজন তো মারা গিয়েছেই, এখন রাওয়ের উপর হুকুম আসে যে তাকে ঈশানকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। রাও তখন আরো বলে যে ছেলেটিকে মারা অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সে ছেলেটিকে মারতে কেন পারলো না তা পরে বলবে। এরপরই ঈশানকে দেখানো হয় সে তো তার ভিডিও করতে দেখে ফেলে, তাই সে তখনই ওই ছেলেটিকে ফলো করতে থাকে। কিন্তু ছেলেটি একজন টিকটকার আর সেখানে লোকালও ছিল। সে সেখানে ঈশান আর জুলিয়েট দুজনকেই তখন দেখতে পায়, কিন্তু ভিডিওতে শুধু ঈশানকে দেখা যায়। তো ছেলেটি তো তখন সেখান থেকে পালাতে পালাতে ভিডিও আপলোড করে দেয়। কিছু দূর গিয়ে ঈশান টায়ার্ড হয়ে পড়ে, তখনই সেখানে জুলিয়েট গাড়ি নিয়ে পৌঁছায়। তখন তারা গাড়ি নিয়ে ফলো করতে থাকে ছেলেটাকে, কিন্তু ছেলেটা আবারও জঙ্গলের মধ্যে চলে যায়। তখন ঈশান গাড়ি চালাতে থাকে আর জুলিয়েট বের হয়ে ছেলেটিকে তাড়া করতে থাকে, কিন্তু ছেলেটি আবারও রাস্তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করলে তখনই ঈশানের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সে সেখানেই মারা যায়। ঈশান কি করেছে তা বুঝতে পেরে অনেক ঘাবড়ে যায়, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। তখন তারা ছেলেটির ফোন সেখানে পায় আর দেখে যে ফোনটি তো একদম ভেঙে গেছে। এরপর তারা সেখান থেকে চলে যেতে থাকে। এসব শুনে রিয়েল লাইফের শান্তনু বলতে থাকে যে ছেলেটি অনেক বেশি স্মার্ট, সে পলিটিশিয়ানের মেয়ে কিংবা পুলিশকে মেরে ফেলার দায় নিল না, কিন্তু একটা সাধারণ গ্রামের ছেলের মৃত্যুর দায় নিল যাতে করে তার শাস্তি কম হয়। কিন্তু গ্রামের ছেলেটির মৃত্যু যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতো তাহলে তার গায়ে টায়ারের নিশান সহ আরো অনেক এভিডেন্স পাওয়া যেত, কিন্তু তেমন কিছুই তারা পায়নি। আর তখনই রিয়েল লাইফ অ্যাকিউজডকে দেখানো হয়। সে বলে যে ছেলেটির পরিবারকে যেভাবে সাহায্য করা যায় সে তাকে সেভাবেই সাহায্য করতে চায়। তো এরপরে আমরা গল্পে ফিরে আসি। শান্তনু তখন রাওয়ের সাথে ছিল। সে সুধীরের থেকে আসা সেই ছবিটা দেখে আর তাকে আবারও কল ব্যাক করতে থাকে, কিন্তু ফোন তো তখন ঈশান ভেঙে ফেলেছিল, যার জন্য সেটা বন্ধ দেখায়। তখন তারা সুধীরের ওয়াইফের কাছে ফোন করলে সেখানে সুধীরের লোকেশন জানতে পারে, কিন্তু সেখানে গিয়ে তারা রাস্তায় ব্রেনের অংশ এবং রক্ত দেখতে পায়, যা দেখে তারা বুঝতে পারে যে সুধীর চৌহানেরই মৃত্যু হয়েছে। এরপর আবারও ঈশান এবং জুলিয়েটকে দেখানো হয়। তারা গাড়ি নিয়ে একটা জঙ্গলের মধ্যে আসে, সেখানে সুধীরকে কবর দেওয়ার জন্য মাটিও খোঁড়ে, এরপর তাকে সেখানেই পুঁতে ফেলে। তখন জুলিয়েট ঈশানের কাছে জানতে চায় যে তার ব্যাগ কোথায়, তাকে ওষুধ খেতে হবে। ঈশান বলে যে সে তো বলেছে যে সে সব পুড়িয়ে ফেলেছে। তখন জুলিয়েট বলতে থাকে যে ঈশান তার মানে সত্যিই কি তাকে ভালোবেসে ফেলেছিল। ঈশান বলে যে হ্যাঁ হয়তো, কিন্তু তার জন্য যে জুলিয়েটকেও সেম ফিল করতে হবে এমন কোনো কথা নেই। জুলিয়েট তখন আর কিছুই বলে না। এরপরে ঈশান সেখান থেকে জুলিয়েটের থেকে টাকা নিয়ে ডিজেল আনতে যায়, কারণ গাড়ির ডিজেল শেষ হয়ে গিয়েছিল। তো সে হাইওয়েতে এসে একটি ভ্যানের থেকে লিফট নেয়। লোকটি তাকে গ্যাস স্টেশন পর্যন্ত এগিয়েও দেয়, কিন্তু সেখানে গিয়ে সে টিকটক দেখতে দেখতে সেই ঈশানের ভাইরাল ভিডিওটা দেখতে পায়। তখনই সে তাকে চিনে ফেলে আর তাড়াতাড়ি করে
তার বন্ধুকে কল করে এবং জানায় যে সে ঈশান নামের ছেলেটিকে পেয়ে গেছে আর দেখেছে যে তাকে খুঁজে বের করতে পারলে পুলিশ 10 লক্ষ টাকা দিবে। তখনই তার বন্ধু তাকে বলে যে সে যেন কোনো তাড়াহুড়ো না করে, সে তার কাছে আসছে। এরপর তারা দুজন মিলে ছেলেটিকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাবে। এরপরে তারা দুজন মিলে যেখান থেকে ছেলেটি এসেছে সেদিকে যায়, কিন্তু ঈশান তো হেঁটে হেঁটে ব্যাক আসছিল, তাই তারা তখন ঈশানকে সেখানে খুঁজে পায় না। জুলিয়েটও তাদেরকে দেখে লুকিয়ে পড়ে। অন্যদিকে তখন সানিকে দেখানো হয় সে নষ্ট গাড়ি নিয়ে এখনো হাইওয়েতেই দাঁড়িয়েছিল। তখনই তার কাছে অফিসার শান্তনুর কল আসে আর সে তাকে ঈশানের ছবি পাঠিয়ে বলে যে সে কি এই ছেলের সাথে সুধীরকে পাঠিয়েছিল। সানি ছবি দেখে বলে হ্যাঁ, সে তো এই ছেলের সাথেই পাঠিয়েছিল। কেন, কি হয়েছে? সুধীর তখন তাকে আর ফোনে কিচ্ছু না বলে সরাসরি নাগপুর থানায় আসতে বলে। সানিও তখন এর মধ্যে তার গাড়ি ঠিক করে ফেলে। এরপরই গাড়ি নিয়ে সে নাগপুরের দিকে যেতে থাকে, কিন্তু পথে সে ঈশানকে সেই গলির মধ্যে ঢুকতে দেখতে পায়, যা দেখে সে সাথে সাথে সুধীরকে কল করে। এরপরে সে সেই জায়গার এবং ঈশানকে দেখার কথা জানায় আর গাড়ি নিয়ে সেই দিকেই যেতে থাকে। কিন্তু সেখানে তো আগে থেকেই সেই দুটো লোক ঈশানকে ধরার জন্য খুঁজছিল। সেখানে সানি গাড়ি নিয়ে গেলে তখনই ঈশান এবং জুলিয়েট দুজনই লুকিয়েছিল। তো সেই ছেলে দুটো তো সানিকেও এই ক্রাইমের সাথে জড়িত মনে করে। এই জন্য তারা গাড়ি থামিয়ে তার মাথায় আঘাত করে, যে কারণে সানি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে তখন সেই ছেলে দুটো অনেক ভয় পেয়ে যায় আর তাদের ভ্যান নিয়ে পালায়। তারা চলে গেলেই জুলিয়েট এবং ঈশান সানির কাছে আসে। ঈশান দেখে সানি তো এখনো বেঁচে আছে, তো সে তখন তাকে তাদের আগের গাড়িতে বসিয়ে রাখে যাতে তার মাথা থেকে রক্তক্ষরণ না হয়। এরপরই সে তাকে পানিও খাইয়ে দেয়। তারপর তাকে সেখানে রেখে তারা সানির গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই জুলিয়েট ঈশানকে জিজ্ঞেস করে যে ওই ছেলে দুটো তাকে কেন খুঁজতে এসেছিল। তখন ঈশান বলে যে সবাই কি মনে করছে, যে সে জুলিয়েটকে কিডন্যাপ করেছে। জুলিয়েট বলে যে সে অত কিছু জানে না, সে শুধু এইটুকুই জানতে পেরেছে লোকগুলো যখন কথা বলছিল সেই সময়। এরপরই এই দিকে দেখানো হয় পুলিশ সেই জায়গায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে তারা সুধীরের পুঁতে রাখা লাশটা পায় আর সানির মাটিতে লুটিয়ে পড়া লাশও দেখতে পায়, যেখানে সানির মাথার পেছনে ঈশানের ছুরি ঢুকানো ছিল। এটা দেখেই তো তখন ঈশান বলে যে ওটা তারই ছুরি ছিল, কিন্তু সে খুন করেনি, কারণ সে আগে থেকে জানতো যে সানি মারা গেলে দোষটা তার উপরেই আসবে। এর জন্য সে কোনোভাবে চাচ্ছিল যেন সানি বেঁচে থাকে। তাই তার মনে হয় যে শান্তনু এর পেছনে আছে, সেই হয়তো তার বাসা থেকে ছুরি কালেক্ট করে এনে সেখানে এই পুরো হত্যার নাটক সাজিয়েছিল। তো সেই সময় আমাদেরকে ঈশান আর জুলিয়েটকে দেখানো হয় তারা সেখান থেকে যাচ্ছিল। তখনই জুলিয়েট ঈশানকে বলে যে তারা ফেরত যেতে পারবে না, কারণ সে জানে যে তার বাবা ঈশানকে মেরে ফেলবে, কখনোই তাকে বেঁচে থাকতে দিবে না। ঈশান তখন তাকে বলে যে ঈশান ফিরে যেতে পারবে না, কিন্তু জুলিয়েট তো পারবে। জুলিয়েট ফিরে যাবে আর সবাইকে বলবে যে তাকে ঈশান কিডন্যাপ করেছিল আর সবগুলো খুন ঈশানই করেছে, সব দোষ সে ঈশানের ঘাড়ে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আর ঈশান এই দিক থেকে নকল পাসপোর্ট বানিয়ে নেপাল চলে যাবে। তখন এই কথাগুলো শুনে তো জুলিয়েট তার উপর অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়, কারণ সে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছিল শুধুমাত্র জুলিয়েটকে সেভ করার জন্য। তাই সে তাকে বলে যে সে যেন তাকেও নেপালে নিয়ে যায়, সেও আর এখানে থাকতে চায় না। এরপরই দেখানো হয় রিয়েল লাইফ রাও জানায় যে পুলিশ পৌঁছানোর আগেই সানির দেওয়া লোকেশনে শান্তনুর কথায় সে পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে সে সানির লাশটিকে নিচে শুইয়ে দেয়। এরপর সে বসে থাকে। কিছুক্ষণ পরই সেখানে কনস্টেবল মালা আসে আর তার কাজ ছিল ঈশানের ঘর থেকে আনা ছুরি দিয়ে সানির গলার পেছনে ঢুকিয়ে দেওয়া। কিন্তু সানি তো তখনও বেঁচে ছিল, তাই মালা এটা করতে পারে না, তাই সেখান থেকে সে চলে যায়। তখন রাও তার হয়ে কাজটি করে দেয়, কিন্তু রিয়েল লাইফের রাও তখন বলে যে সে সানিকে খুন করেনি, শুধু শান্তনুর কথা মতো লাশের ঘাড়ে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, অর্থাৎ সানি আগে থেকেই মারা গিয়েছিল। এরপরই আমাদেরকে নিখোঁজ হওয়ার পরদিনের দৃশ্য আবারও দেখানো হয়। আমরা মন্ত্রীকে দেখতে পাই, সে রাওয়ের থেকে জানতে পারে যে তার মেয়ে তো মিসিং হয়েছেই, তার সাথে সাথে তাদের গাড়ি এবং ড্রাইভারের ছেলেও রাত থেকে মিসিং। এটা শুনেই তো মন্ত্রী সেখানে ঈশানের বাবাকে ডাকে এবং তাকে বলে যে তার ছেলে তার মেয়েকে রাতে কিডন্যাপ করে নিয়ে গেছে। ঈশানের বাবা তখন অবাক হয়ে বলতে থাকে যে এত সিকিউরিটির মধ্যে এটা করা কিভাবে সম্ভব, যদি তার মেয়ে নিজের ইচ্ছায় না যায়। তখনই মন্ত্রী তাকে ভয় দেখিয়ে বলে যে এটাই হয়েছে। তাই ঈশানের বাবা পরক্ষণেই পুলিশ সহ মিডিয়ার সামনে রিপোর্ট দেয় যে তার ছেলে মন্ত্রীর মেয়েকে কিডন্যাপ করেছে, হয়তো তাকে মেরেও ফেলেছে। অর্থাৎ সে মন্ত্রীর ভয়ে তারই শিখিয়ে দেওয়া মতো কথা বলে, এছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না।
এরপর আমাদেরকে আবারও ঈশান এবং জুলিয়েটকে দেখানো হয় তারা নেপালের বর্ডারের উদ্দেশ্যে রওনা হয়। এরপর অনেক দূর পর্যন্ত তারা পৌঁছেও যায়। তখনই এক জঙ্গলের মধ্যে তারা গাড়িতে ঘুমিয়েই রাত কাটায়। সকালে উঠে তখন তারা দুজনই নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত ছিল। সেই সময় জুলিয়েট একটু বাইরে যায়, তখন ঈশান শুয়েই ছিল, কিন্তু সেই সময় আচমকা সে তার সিটের নিচে ফোন ভাইব্রেট করার শব্দ পায়। সে তো অনেক খোঁজাখুঁজি করতে থাকে আর সেখানে ফোনটাও পেয়ে যায়, অর্থাৎ সানির ফোন তো সেখানেই রয়ে গিয়েছিল। আর সানির ফোনে তো আগে থেকেই লাইভ লোকেশন অন করা ছিল। এটা দেখে তো ঈশান আর জুলিয়েট দুজনই অনেক বেশি প্যানিক করতে থাকে, কারণ এখন তো তাদেরকে লোকজন ধরে ফেলবে। তারা কোথায় আছে এটা তো সবাই সহজেই জানতে পারবে, তাই তারা দ্রুত ফোন থেকে লোকেশনটা অফ করে দেয়। এরপরই তারা সেখানে একটা গাড়ি আসার শব্দ শুনতে পায়, তাই দ্রুত জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। দেখা যায় তখন সেই গাড়ি থেকে রাও বের হয়। সে তো মন্ত্রীর কথা মতো সেখানে ঈশানকে মেরে ফেলার জন্য এসেছিল। এসব দেখে তো ঈশান আর জুলিয়েট তখন কোনোভাবে সেই জঙ্গলের মধ্য দিয়ে পালাতে থাকে। রাও তাদের চলার শব্দ পেয়ে তাদেরকে ফলো করতে থাকে, কিন্তু সে তো তখনও জানতো না যে জুলিয়েট বেঁচে আছে। এইদিকে ঈশান আর জুলিয়েট মিলে তো একটা নদীর কাছে চলে আসে। তারা তখন কোনো মতে হেঁটে হেঁটে সেই নদী তাড়াতাড়ি করে পার করে, কিন্তু তখনই সেখানে থাকা একজন লোকাল লোক তাদেরকে দেখে ফেলে। তারা তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু এরপরই তারা পাশে গিয়ে লুকিয়ে পড়ে। তখন সেখানে রাও চলে আসে। সে তো এসেই লোকটির কাছে জানতে চায় যে সে কি কাউকে এইদিকে যেতে দেখেছে, কিন্তু লোকটি তাকে কিছুই জানায় না। তখন এটা দেখে তো রাও সেখান থেকে চলে যায়। ঈশান এবং জুলিয়েট তখন এই সুযোগে সেখান থেকে নদী ধরে হাঁটতে থাকে। অনেক দূর হাঁটতে হাঁটতে তারা একটা গ্রামের কাছাকাছি চলে আসে। সেখানে এসেই তারা লোকালদের থেকে লুকিয়ে থাকে। তখন সেই সেম লোক তাদেরকে আবারও দেখতে পায়, তাই তাদেরকে সে ইশারা করে জানায় যে সে তাদের জন্য পথ করে দিচ্ছে, তারা যেন সেদিক দিয়েই চলে যায়। এই বলেই সে তাদেরকে গ্রামের লোকেদের থেকে লুকিয়ে একটা স্কুলে নিয়ে যায়। সেখানেরই একটি রুমে সে তাদেরকে থাকতে দেয়, বরং সে তাদের জন্য সেখানে বিছানা, খাবার, ল্যাম্প সবকিছুরই ব্যবস্থা করে দেয়। লোকটি তো নিঃস্বার্থভাবে তাদের জন্য করছিল। তারাও তো এটা দেখে মনে মনে খুব খুশি হয়ে যায়। তো লোকটি তাদের জন্য এসব কেন করছিল তার কোনো উত্তর নেই। তো তখনই রিয়েল লাইফের ঈশান বলতে থাকে যে মানুষ মানুষের জন্য কি স্বার্থ ছাড়া কিছু করতে পারে না? কেন মানুষ মনে করে যে সব হেল্পের পেছনে কোনো স্বার্থ থাকতে পারে? তো আবারও গল্পে ফিরে আসি। লোকটি তাদের দুজনের কাছে জানতে চায় যে তারা কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে। তখন তারা জানায় যে তারা বাসা থেকে পালিয়ে এসেছে আর দুজন মিলে নেপাল যাবে। লোকটি তখন তাদেরকে ম্যাপের ব্যবস্থা করে দেয় যাতে তারা সঠিক পথ ধরে এগোতে পারে। ঈশান তখন সেখান থেকে ঠিক করে যে তারা কোন বর্ডার থেকে নেপালে যাবে। তো এরপরই সেখান থেকে লোকটি চলে যায়। ঈশান আর জুলিয়েটও তখন ঘুমানোর প্রস্তুতি নেয়, কিন্তু ঘুমিয়ে পড়ার আগে সেই লোকটির ফোন থেকে ঈশান তার মাকে একটি মেসেজ পাঠায় যে সে ঠিক আছে আর একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। কিন্তু তখনই দেখানো হয় যে এই মেসেজটি ঈশানের মা দেখার পাশাপাশি তার বাবাও দেখে ফেলে। ঈশানের বাবা তো আগে থেকেই ঈশানের উপর অনেক বেশি রেগেছিল। সেও মনে করছিল যে তার ছেলে খুনি, তাই সে আর দেরি না করে এই মেসেজের ব্যাপারে পুলিশ শান্তনুকে জানিয়ে দেয়। শান্তনুও তখন সেই নাম্বারের লোকেশন বের করে সেখানে পরদিন রাওকে পাঠায়। রাও তো সেই গ্রামে গিয়ে প্রথমেই তার আগের দিনের দেখা লোকটিকে খুঁজে বের করে। এরপর তাকে মেরে তার কাছে জানতে চায় যে ছেলেটি কোথায়, অর্থাৎ ঈশান কোথায়। লোকটি তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়। সে কি করবে বুঝতে পারে না, তাই সে তখন তাদেরকে স্কুলের কথা জানিয়ে দেয়। রাও তখন সেখান থেকে যেতে থাকলে তার পিছু পিছু বাচ্চা ছেলে মেয়েরাও যেতে থাকে। তাই তাদের আসার আওয়াজ পেয়েই ঈশান আর জুলিয়েটের ঘুম ভেঙে যায়। তাই তারা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু নদীর কাছে পৌঁছাতেই জুলিয়েট পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পায়। তখনই রাও তাদেরকে ধরে ফেলে। এরপরই সে ঈশানের দিকে বন্দুক তাক করে। জুলিয়েট তো তখন তাকে অনেক করে বলতে থাকে যে সে যেন ঈশানকে না মারে, তার আগে একবার তার বাবার সাথে কথা বলিয়ে যেন দেয়। তো অনেক রিকোয়েস্ট করলে রাও জুলিয়েটের সাথে তার বাবার কথা বলিয়ে দেয়, কিন্তু জুলিয়েটের বাবা তো তখন রাওকে দুজনকেই মেরে ফেলার আদেশ দেয়, যার জন্য রাও আগে জুলিয়েটকে অনেকগুলো গুলি করে মেরে ফেলে। এটা দেখেই তো ঈশান ভয়ে নদীতে ঝাঁপ দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর রাও যাওয়ার সময় জুলিয়েটের লাশ পানিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। ঈশান তো তখনও বেঁচে ছিল, কিন্তু সে আজ যাকে এত বেশি ভালোবাসত তাকেই হারালো। এই কষ্ট তাকে অনেক ভাবাচ্ছিল। সে শুধু মন্ত্রী আর রাওকে খুন করতে চায়। সে জানে যে এটা আত্মহনন করার মতো পদক্ষেপ।
কিন্তু তাকে যে বদলা নিতেই হবে। এখন তো সে অনেক দুর্বল ছিল, তাই সে অপেক্ষা করতে থাকে যে সে সময় আসলেই তার মতো কাজ করবে। এইদিকে রিয়েল লাইফ রাওকে দেখানো হয়। সে তো অন্য কাহিনী বলে। সে বলে যে সেদিন মন্ত্রী তাকে দুজনকেই মেরে ফেলতে বলেছিল, কিন্তু তারা দুজনই সেদিন পালিয়ে যায়। আর সে যদি কাউকে খুন করত তাহলে সে এভাবে তাকে ডেকে ইন্টারভিউ দিত না। তখন ইন্টারভিউয়ার তার কাছে জানতে চায় যে মেয়েটিকে তাহলে কে খুন করলো। রাও বলে তা সে জানে না, আর তার যায়ও আসে না। এরপরই দেখানো হয় ঈশান নেপাল চলে যায়। সেখানে গিয়ে 1 মাস গা ঢাকা দিয়ে থাকে। আর ততদিনে তার কেসটি নিয়ে মিডিয়াতে কথা বলাও বন্ধ হয়ে যায়। সবাই আসলে বোর হয়ে যায়। তো তখন ঈশান নেপালে থেকেই কাজ করতে শুরু করলো। সে মিডিয়াতে দেখতো যে তাকে সবাই কিভাবে পশু বলে সম্বোধন করছে, কিন্তু একজন রিপোর্টার ছিল যে কিনা তার সাইডের স্টোরিটাও জানার চেষ্টা করছিল। এটা দেখে ঈশানের মনে আশার আলো জাগে। এর জন্য সে ইন্ডিয়াতে ফিরে যায়। সেখানে গিয়ে মুখ লুকিয়ে তার বাসার দিকে যেতে থাকে, কিন্তু তখনই তো পথে একটা লোক তাকে দেখে চিনে ফেলে। তখন তো আবারও তাকে নিয়ে কথা বলা শুরু হয়, কিন্তু সে পালিয়ে কোনোভাবে তার বাসায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে 1 রাত কাটায়। নিজের বাসায় তার অনেক সেফ লাগছিল, কিন্তু সেখানে তো আর কেউ ছিল না। ঈশান জানতো যে সবাই গ্রামের বাড়িতেই চলে গেছে, কারণ এখানে থাকলে তাদেরকে অনেকভাবে হ্যারাস করা হচ্ছিল, যা তারা নিতে পারছিল না। আর এটাই তো খুব স্বাভাবিক। তো পরদিন সকালে ঈশান সেই রিপোর্টারের সাথে কন্ট্যাক্ট করে আর তাকে ফোনে সব সত্যিটা জানায়। তখনই রিপোর্টার তাকে একটি ফার্ম হাউসে আসতে বলে। সেখানেই সে তার ইন্টারভিউ নিবে, এরপরই তার সারেন্ডার করার ব্যবস্থা করবে। তখন তার কথা মতোই ঈশান সেই ফার্ম হাউসের দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগেই সে একবার নাগপুর ঘুরে যায়। এরপরই সে ওই ফার্ম হাউসে পৌঁছায়, কিন্তু সদর দরজা দিয়ে ঢুকতে তার কেমন যেন লাগছিল। এই জন্য সে পেছন থেকে ঘুরে ফার্ম হাউসে প্রবেশ করে। আর যা ভেবেছিল তাই হয়। সেখানে তো আগে থেকেই রাও এসে বসেছিল তাকে মেরে ফেলার জন্য। আসলে মন্ত্রী তার নিজের ইমেজ আর নিজের মেয়ের ইমেজ বাঁচানোর জন্য রাওকে হায়ার করেছিল, যাতে ঈশানের উপর সব দোষ আসে। এজন্যই তো রাও সানির গলাতে ঈশানের ছুরি ঢুকিয়ে দিয়েছিল। ঈশানও যে অপরাধ করেনি তা তো নয়, কিন্তু মন্ত্রীর মেয়েও তো এতে সমান অপরাধী। কিন্তু মন্ত্রী তো তার পরিবারের বদনাম হওয়ার হাত থেকে বাঁচতে ঈশানকেই পুরোপুরি ফাঁসিয়ে দিতে চেয়েছিল, আর পরবর্তীতে তাকেও মেরে ফেলার আদেশ দিয়ে দেয়। তো রাওকে সেখানে দেখেই তো ঈশান নিরাশ হয়ে সেখান থেকে আবারও নেপালে চলে আসে। তখন রিয়েল লাইফ রাওকে দেখানো হয়। সে বলে যে রিপোর্টার মন্ত্রীর সাথে ডিল করেছিল, যার জন্য তাদেরকে ঈশানের আসার কথা জানিয়ে দেয়, কিন্তু ঈশান বেঁচে যায়। তখন ইন্টারভিউয়ার তার কাছে জানতে চায় যে সে তাহলে কেন সারেন্ডার করলো না। রাও জানায় যে সে সারেন্ডার করলে তাকে মেরে ফেলা হতো, তাই সে আগে ভাবলো তার সব কথা জানিয়ে তারপর যা হবে দেখে নিবে। তো এরপরই দেখানো হয় শান্তনুকে। ইন্টারভিউয়ার তাকে বলে যে ছেলেটি বলেছে যে সে তাদের খুন করার জন্য অর্ডার দিয়েছিল। যা শুনে শান্তনু ক্ষেপে যায় আর বলতে থাকে যে তাহলে যাকে দিয়ে সে কাজ করিয়েছে তাকে খুঁজে আনুক, তারপর সে দেখে নিবে কে সত্যি বলছে আর কে মিথ্যা। এটা বলেই সে সেখান থেকে চলে যায় যে সে আর ইন্টারভিউ দিবে না। তো এরপর আবারও ঈশানকে দেখানো হয়। সে জানায় যে তার সবার উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু তাকে তার স্টোরিটা জানাতে হতো। এর জন্য সে নিজেই এই ইন্টারভিউয়ারের সাথে কন্ট্যাক্ট করে আর তাকে নেপালে তার ইন্টারভিউ নেয়ার জন্য ডাকে। এখন সে এখানেই থাকবে বলে ঠিক করেছে, তার আর কিছুই বলার নেই। তো এরপরই দেখানো হয় ইন্টারভিউয়ার মন থেকে বিশ্বাস করছিল যে ঈশান যা বলছে সত্যি বলছে, কিন্তু ইন্টারভিউয়ের মাঝে যা হয় তা দেখে অনেক বড় একটি কোশ্চেন মার্ক আবারও চলে আসে। তখন দেখানো হয় ইন্টারভিউয়ার একটু ব্রেক নেওয়ার জন্য বাইরে যায়, কিন্তু তার ক্যামেরা অন করাই ছিল। তো সে বাইরে গেলে ঈশান একটি জ্যাকেট পরে নেয়, কিন্তু সেই জ্যাকেটের মধ্যে থেকে জুলিয়েটের গায়ে থাকা লাল রঙের টপটি নিচে পড়ে যায়, যা দেখে ঈশান তাড়াতাড়ি করে সেটিকে আবারও লুকিয়ে রাখে। তো এটি তার কাছে কি করছে? তার মানে কি জুলিয়েট এখনো বেঁচে আছে? আর বেঁচে থাকলেও বা সে এখন কোথায় আছে? এমন অনেক প্রশ্ন এখনো থেকে যায়, যেই সব প্রশ্নের উত্তর হয়তো আমরা এর পরবর্তী সিজনেই জানতে পারবো। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।